আসসালামু আলাইকুম। জেনুইন কম্পিউটার একাডেমিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্যারাগ্রাফ থেকে। আমরা আজকে উপরের এই অংশগুলো নিয়ে আলোচনা করব এবং এখানে এক অপশন আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো গত ক্লাসে আমরা শ্যাডো কালার পর্যন্ত দেখছি। আজকে আমরা দেখব হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের বর্ডার অপশন। এটা বিশেষ করে ট্যাবের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এটা আমরা যদি টেক্সটের মধ্যে যদি ব্যবহার করতে চাই, তো আমরা এখানে যদি এখানে একটা ড্রপ ডাউন বাটন আছে, এটা হচ্ছে আমাদের একটা ড্রপ ডাউন বাটন। জুম করে যদি দেখাই, এখানে খেয়াল করেন আমাদের এটা হচ্ছে ড্রপ ডাউন বাটন। এখানে যদি আমরা ক্লিক করে দিই, তাহলে আমাদের এরকম একটা তালিকা আসবে। এখানে বেশ কিছু অপশন আছে: বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার, আউটসাইড বর্ডার, ইনসাইড বর্ডার, ইনসাইড হরিজন্টাল বর্ডার, ইনসাইড ভার্টিক্যাল বর্ডার। তারপরে এখানে আরো কিছু অপশন, এখানে ডিএক্টিভ আছে। এটা আমরা যখন একটা বর্ডার নিব তখন এগুলো অ্যাক্টিভ হবে। এভাবে আমাদের কিছু এখানে বর্ডারের কিছু অপশন আছে। তো আমরা আমাদের এখানে এই লেখাগুলোটাকে আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পর আমাদের এখানে বর্ডার অপশনে যাই। এখান থেকে আমরা যদি এখানে অল বর্ডার একটা অপশন আছে, এটাতে আমরা যদি ক্লিক করে দিই, তো আমাদের এই লেখাগুলোতে একটা বর্ডার বসে গেছে। আপনারা খেয়াল করেন এখানে কিছু দাগ বসে গেছে, কিছু এখানে একটা ঘরের মতো হয়ে গেছে। এটা হচ্ছে অল বর্ডার করা হলো। এবং আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা যদি আবার বর্ডার অপশনে এসে আমাদের এখানে আছে নো বর্ডার, এটা যদি আমরা ক্লিক করে দিই, আমাদের বর্ডারটা উঠে যাবে। এটাকে সিলেক্ট করলাম, এই বর্ডার অংশটুকু সিলেক্ট করলাম, করে আমরা এখান থেকে নো বর্ডার করলাম। এখন আমাদের বর্ডারটা উঠে গেছে। তারপর এখান থেকে আমরা আরো কিছু অপশন দেখতে পারি। আমরা এখানে ক্লিক করার পর যদি আমরা টপ বর্ডার যদি ক্লিক করে দিই, তাহলে প্রথমে আমরা অল বর্ডার করে নিব। অল বর্ডার করার পর আমরা এটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে এবার আমরা এখান থেকে টপ বর্ডার দিব। তাহলে শুধুমাত্র উপরে একটা বর্ডার হবে। এখন এখানে দেখাচ্ছে না, কিন্তু আমরা যদি প্রিন্ট ভিউ দেখি, কোনো কারণে এটা দেখাচ্ছে না। যাই হোক, আমরা এখানে এটা যখন আমরা ট্যাবের কাজ করবো তখন এটা ভালো মতো দেখতে পারবো। এটা হচ্ছে আউটসাইড বর্ডার, ইনসাইড বর্ডার, আমরা এগুলা আরো দেখবো সামনে। আমরা একটা ট্যাবল নিই, নিচে লেখার নিচে আমরা একটা ট্যাবল নিই। ট্যাবল নেওয়ার জন্য আমাদের আসতে হবে ইনসার্ট মেনুতে। মেনুতে এসে আমাদের এখানে একটা অপশন আছে ট্যাবল। এই ট্যাবল থেকে আমরা এখানে এই ড্রপ ডাউনে ক্লিক করলে আমাদের কিছু ট্যাবলের কিছু অপশন আছে। আমরা আপাতত কিছু ট্যাবল নিলাম। ট্যাবল নেওয়ার পর আমরা এখানে কিছু লেখা লিখে দিব। আমি এই লেখাটাকে কপি করে আরো কিছু এখানে পেস্ট করে দিই। আর এই পাশের ঘোড়াগুলোকে আমি এখান থেকে কাট করে দিব, আমার এগুলো প্রয়োজন নেই। এতটুকু রাখলাম। রাখার পর এখন আমাদের এখানে বেশ কিছু ঘর নিয়েছি আমরা এখানে, যেটাকে বলা হয় টেবল। আমরা টেবলটাকে এখানে একটা বাটন দেখা যাচ্ছে, এইটাতে আমরা যদি একটা ক্লিক করে দিই, তাহলে আমাদের পুরো টেবলটা সিলেক্ট হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করলাম, পুরো টেবলটা সিলেক্ট হয়ে গেল। এবার আমরা এই বর্ডার অপশনে আসবো, যেটা আমরা একটু আগে দেখলাম। এই বর্ডার অপশন আমরা এসে এখান থেকে আমরা এখন যদি নো বর্ডার করে দিই, এখন আমাদের
সকল বর্ডার লাইনগুলো উঠে গেছে, কিন্তু আমাদের এই বাটনটা এখনো আছে। বাটনটা যেহেতু আছে তার মানে আমাদের এটা বর্ডার অ্যাক্টিভ আছে। তো আমরা যদি এখানে ক্লিক করি আবার আমাদের বর্ডারটা সিলেক্ট হয়ে যাবে, ট্যাবলটা সিলেক্ট হয়ে যাবে। আমরা আবার বর্ডার অপশনে গেলাম, এখান থেকে আমরা দিব টপ বর্ডার। তো এখন আপনি খেয়াল করেন এই টপ বর্ডারটা আমাদের এখানে এখন দেখাচ্ছে, দাগটা এখানে দেখাচ্ছে। এখান দিয়ে সোজা করে একটা দাগ আসছে, যেটা আমাদের একটু আগে আমরা এখানে ট্রাই করলাম সেটা কিন্তু হয়নি। সুতরাং এটা টেক্সটের মধ্যে হবে না, এটা আমাদের প্রথমে আমরা একটা বর্ডার নিব, তাহলে আমাদের বর্ডারের মধ্যে এটা হবে। তো আমি ট্যাবটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে আবার নো বর্ডার করে দিব। আবার কোনো বর্ডার, সবগুলো বর্ডার উঠে গেল। সিলেক্ট থাকা অবস্থায় আমি এখন যাব লেফট বর্ডার। লেফট বর্ডার ক্লিক করলাম, এখন দেখেন আমার বাম দিকে একটা বর্ডার বসে গেছে, আর এখানে আর কোনো বর্ডার নাই, কোনো লাইন নাই। আমি আবার সিলেক্ট করলাম করে এটাকে আমি আবার নো বর্ডার করব, কোনো বর্ডার রাখবো না। এবার আমি পুনরায় এখানে ক্লিক করলাম করে এবার দিব উপরে আছে বটম বর্ডার। আমি যে এটা ক্লিক করে দেখেন এখন শুধুমাত্র নিচের দিকে একটা বর্ডার বসে গেছে। এভাবে আমরা কোনো লেখার নিচে এভাবে আমরা বর্ডার দিতে পারি। আমি এটাকে আবার নো বর্ডার করে দিব, আবার অপশনে যাব, যাওয়ার পর এবার দিব আমরা আউটসাইড বর্ডার। আউটসাইড বর্ডার অর্থ হচ্ছে আমাদের ভিতরে কোনো বর্ডার থাকবে না, শুধু লেখার বাহির অংশটাতে বর্ডার থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আউটসাইড বর্ডার। আমি এটাকে আবার সিলেক্ট করব, তারপরে এখানে আমি এটাকে আবার নো বর্ডার করে দিব। আর আমি প্রত্যেকবার নো বর্ডার করতেছি কারণ আমি যেহেতু এখানে অন্য কোনো বর্ডার অ্যাপ্লাই করবো, সেজন্য আমাকে প্রথমে নো বর্ডার করে নিতে হবে। নো বর্ডার করার পরে আমরা অন্য একটা বর্ডার এখানে দিব। আমি আবার বর্ডার অপশনে আসলাম, আসার পর এবার দিব ইনসাইড বর্ডার। এখন দেখেন আমার লেখার ভিতরে সবগুলোতে বর্ডার বসছে, কিন্তু বাহিরে কোনো বর্ডার নেই। আপনি যদি খেয়াল করেন এই যে লেখার এই বাহিরে যে বর্ডারটা ছিল, এদিকে এদিকে এবং এদিকে এবং এদিকে কোনো বর্ডার এখন নাই, শুধুমাত্র ইনসাইড বর্ডারগুলো আছে, ভিতরের বর্ডারগুলো আছে। ঠিক আছে, তা আমি এটাকে আবার সিলেক্ট করলাম এবং এটাকে আবার নো বর্ডার করে দিব, সবগুলো বর্ডার উঠাই দিছি। এবার আমি যাব হচ্ছে ইনসাইড হরাইজন্টাল বর্ডার। ইনসাইড হরাইজন্টাল বর্ডার হচ্ছে শুধুমাত্র এই পাশাপাশি যে বর্ডারগুলো বসছে এটাকে বলা হয় হরাইজন্টাল। ঠিক আছে, এটা হচ্ছে হরাইজন্টাল। আর যদি এরকম লম্বালম্বি বসে তাহলে সেটা হবে ভার্টিক্যাল বর্ডার। ঠিক আছে, এভাবে লম্বালম্বি হলে সেটা হবে ভার্টিক্যাল বর্ডার। তো আমরা এবার ভার্টিক্যাল বর্ডার দেখব। আমি আবার সিলেক্ট করলাম, করার পর বর্ডার অপশনে এসে প্রথমে নো বর্ডার করে দিব। নো বর্ডার করার পর এবার আমি দিব ভার্টিক্যাল বর্ডার। অপশনে গেলাম, সেখান থেকে দিব ইনসাইড ভার্টিক্যাল বর্ডার। এখন খেয়াল করেন আমার ভার্টিক্যালি যেহেতু আমার ইনসাইড দেওয়া আছে, সেহেতু আমার এটা এই বাহিরে আউটসাইডে কোনো বর্ডার হবে না। ঠিক আছে, এদিকে আউটসাইডে কোনো বর্ডার হবে না, শুধুমাত্র এই যে ইনসাইডে এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে এবং এখানে একটা হয়েছে, ইনসাইড বর্ডার এটা ইনসাইড এবং ভার্টিক্যাল। ঠিক আছে, যেহেতু লম্বালম্বি ভার্টিক্যাল, আর যদি হরাইজন্টাল হয় তাহলে হবে পাশাপাশি। ঠিক আছে, তো আমরা এটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে আবার নো বর্ডার করে দিব। এবার আমরা দেখি আর কি বর্ডার অপশন আছে। আমরা আবার বর্ডার অপশনে গেলাম, এবার এখান থেকে দেখবো আমরা ডায়াগোনাল ডাউন বর্ডার। ডায়াগোনাল ডাউন হচ্ছে উপর থেকে নিচের দিকে নেমে গেছে। আপনি খেয়াল করবেন এই যে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই লাইনটা এভাবে করে এসে 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 এটা আমার শেষ হয়েছে কোথায়, একদম এখানে এসে শেষ হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে যে ডায়াগোনাল ডাউন বর্ডার। ডাউন বর্ডার কেন হচ্ছে, এটা এখান থেকে এইদিকে নিচের দিকে নেমে গেছে। ঠিক আছে, এখান থেকে নিচের দিকে নেমে গেছে, এটা হচ্ছে ডাউন বর্ডার। তো আমি আবার সিলেক্ট করলাম এবং প্রথমে নো বর্ডার করব। এবার আবার বর্ডার অপশনে যাব, এবার দিব আমি ডায়াগোনাল আপ বর্ডার। এখন দেখেন এটা আপ হচ্ছে এই দিক থেকে, এটা আপনার
এদিক থেকে এইভাবে উপরের দিকে উঠে গেছে, এটাকে বলা হয় ডায়াগোনাল আপ বর্ডার। ডায়াগোনাল মানে কি, বাঁকা আঁকা বাঁকা হয়ে বর্ডারটা হবে, ঠিক আছে। ডায়াগোনাল আপ বর্ডার, এটা এখানে নিচ থেকে উপরের দিকে উঠে গেছে। আমরা এটাকে আবার সিলেক্ট করলাম, করে বর্ডার অপশনে গিয়ে নো বর্ডার করব। তারপরে আমাদের আর কি আছে, হরাইজন্টাল লাইন, ড্র বর্ডার, ভিউ গ্রিড লাইন। যদি আমি গ্রিড লাইনটা দিয়ে দিই, এখন দেখেন এখানে একটা আপনি একটু খেয়াল করে দেখবেন, এখানে কোনো বর্ডার লাইন কিন্তু আসেনি, কিন্তু এখানে একটা দাগের মতো আসছে, আপনার অনেকটা হালকা করে আসছে। আমি যদি একটু জুমটা বাড়ায় দিই তাহলে ক্লিয়ার দেখা যাবে। আপনি খেয়াল করবেন যে এখানে কতগুলো ডট ডট দিয়ে একটা লাইনের মতো এসে গেছে, ঠিক আছে। এটা বলা হয় গ্রিড লাইন, বর্ডারের গ্রিড লাইন। যদি বর্ডার দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো লাইনগুলো ক্লিয়ার হবে। আমি এটাকে বর্ডারটা দিয়ে দেখি, আমি এটাকে প্রথমে সিলেক্ট করলাম, করে অল বর্ডার করে দিব। অল বর্ডার করার পর এখন দেখেন প্রত্যেকটা লাইন মোটা মোটা হয়ে গেছে। তা আমি এটাকে যদি আমি নো লাইন করে জাস্ট গ্রিড লাইনটা দিয়ে দিব, গ্রিড লাইনটা উঠে গেছে, আমি আবার গ্রিড লাইন দিব। এখন খেয়াল করেন এখানে দাগগুলো হালকা হয়ে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে গ্রিড লাইন। কিন্তু আপনি যখন প্রিন্ট করবেন, প্রিন্টে এই গ্রিড লাইনটা কিন্তু আসবে না। আমরা একটা প্রিন্ট প্রিভিউ দেখি, এখানে খেয়াল করবেন যে আমাদের প্রিন্ট করলে কিন্তু এমন দেখাবে, ঠিক আছে। আমাদের এখানে কোনো এখন কোনো বর্ডার নাই, বর্ডারটা আসবে না প্রিন্ট করলে। যখন আমরা এখানে অল বর্ডার দিয়ে দিব, আমরা অল বর্ডার দিলাম, এখন বর্ডারগুলো দেখা যাচ্ছে। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের এখন এই বর্ডারগুলো এইভাবে আসবে, ঠিক আছে। এখন বর্ডারগুলো দেখা যাচ্ছে, আমাদের প্রিন্টটা এই বর্ডার সহ প্রিন্ট হবে এখন। আর গ্রিড লাইন রাখা হয় আপনার যদি বর্ডার প্রয়োজন না হয়, আমাদের বর্ডারের প্রয়োজন হবে না, কিন্তু আমাদের আমাদের টাইপিং এর সুবিধার জন্য আমরা এখানে দাগগুলো আমরা দেখতে চাই, যার দাগগুলো দেখলে আমাদের টাইপিং করতে সুবিধা হবে, সেই জন্য আমরা গ্রিড লাইনটাকে ইউজ করতে পারি। সিলেক্ট করব, বর্ডার অপশনে এসে ভিউ গ্রিড লাইন, এখন এটা ক্লিক করার পর আমার গ্রিড লাইনটা উঠে গেছে। আমি আবার সিলেক্ট করলাম, বর্ডার অপশনে এসে ভিউ গ্রিড লাইন একটা ক্লিক করব, আমাদের এখন গ্রিড লাইনটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কোনো কিছু লেখার সুবিধার জন্য আমরা গ্রিড লাইনটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আমাদের মোটামুটি আমরা বর্ডার অপশনগুলো দেখে নিলাম। আর এখানে আছে ড্র বর্ডার, এটাতে ক্লিক করলে আমাদের একটা পেন আসছে, আমরা এই পেন দিয়ে আমরা অন্য জায়গায় একটা এভাবে আমরা একটা ট্যাবল ড্র করতে পারি, ঠিক আছে। একটা বক্স আসছে, আমি এটার মধ্যে এইভাবে যদি ড্র্যাগ করি একটা একটা লাইন আসবে, ঠিক আছে। এটা আমার এখানে দ্বিতীয় পেজে আসার কারণে আমি এটাকে আমি একটু আমি এখানে ক্লিক করে একটু আমি এটাকে নিচের পৃষ্ঠা নিয়ে যাই। এই আমি আবার যাবো বর্ডার অপশনে, এখানে ড্র বর্ডারে ক্লিক করব, আমার পেনটা আবার আসছে। এবার আমি এখানে যদি ড্র্যাগ করি, দেখেন এখানে আমার টেবল ড্র হচ্ছে। আমি আমার মতো করে নিজের মতো করে আমি এখান থেকে এভাবে করে দাগ কেটে কেটে আমি টেবল ড্র করতে পারতেছি, ঠিক আছে। যদি এমন কোনো ভুল কিছু হয়, জাস্ট আমরা এই যে এখানে একটা বাটন আছে আনডু, আমি এটাতে ক্লিক করে দিব, আমাদের ভুলটা চলে যাবে। এভাবে করে আমরা আমাদের নিজেদের প্রয়োজন মতো আমরা বর্ডার তৈরি করতে পারি, ঠিক আছে। এবার এই কলমটাকে ক্যান্সেল করার জন্য আমরা এই যে এখানে একটা অপশন আছে, এই যে ড্র টেবল, আমরা এটাতে একটা ক্লিক করে দিব। এটা ক্লিক করলে আমাদের প্যানটা উঠে যাবে, ঠিক আছে। মাউস পয়েন্টার থেকে প্যানটা উঠে যাবে। এই আমরা আবার হোম ট্যাবে আসি। তো এইভাবে আমরা নিজের মতো করে একটা টেবল আমরা ড্র করতে পারি। কোথা থেকে করতে পারি, এখান থেকে গিয়ে যাবো, যাওয়ার পরে এই যে ড্র টেবলে ক্লিক করবো, আমাদের এরকম আমার একটা পেন আসবে। তারপর এখানে একটা অপশন আছে বর্ডার এন্ড শেডিং, এখানে আসার পরে বর্ডার এন্ড শেডিং এর একটা ডায়ালগ বক্স আসছে। এখানে আমাদের তিনটা অপশন, বর্ডার, পেজ বর্ডার, শেডিং, ঠিক আছে। তো এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব, এটা আমাদের সামনে আরো আসবে। তো আমরা বর্ডার অপশনগুলো দেখে নিলাম। এবার আসেন বুলেটস,
এগুলোকে বলা হয় বুলেটস, এটাকে বলা হয় নাম্বার, এটাকে বলা হয় লিস্ট নাম্বার। ঠিক আছে, বুলেট, এই বুলেটের কাজ হচ্ছে আমরা যখন কোনো লেখাকে আমরা সিরিয়ালি লিখতে চাই তখন আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। আমি এই টেবিলটাকে এখানে সরাই দিই। আমি এখানে লিখলাম lesson 01, lesson 02, lesson 03, এভাবে করে আমরা কিছু লেখা লিখে নিই। এখন মনে করেন যে আমি এই লেখাগুলোকে আমি একটা সিরিয়াল দিব, আমার এই লেখার বাম দিকে একটা সিরিয়াল নাম্বার থাকবে। সেজন্য আমরা এই লেখাগুলোকে সিলেক্ট করব, এভাবে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করব, করার পর আমরা এই বুলেট অপশনে আসবো। বুলেট অপশনে এখানে ড্রপডাউনে ক্লিক করলে পরে আমাদের এখানে বেশ কিছু বুলেট অপশন আছে, আমরা যদি যেটা নিতে চাই তাহলে আমি প্রথমে ধরেন এই ডটটা নিব, এই মোটা যে ডট আছে এটা ক্লিক করলাম। এখন খেয়াল করে আমার এখানে প্রত্যেকটা লেখার সামনে আমার একটা ডট বসে গেছে। ঠিক আছে, তো আমি এগুলোকে আবার সিলেক্ট করলাম, নিচ থেকে সিলেক্ট করছি, এবার সিলেক্ট করার পরে আমি বুলেট অপশনে আসবো, ড্রপ ডাউনে ক্লিক করলাম। এবার আমি নিব যে এই যে একটা রাউন্ড একটা ডট আছে সেটা নিব। এখন দেখেন আমার সামনে এরকম একটা চিহ্ন বসে গেছে। এগুলো আমরা বিশেষ বিশেষ এই লেখাকে আমরা এইভাবে চিহ্নিত করার জন্য আমরা এইভাবে বুলেটগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে, তারপরে এখানে গেলাম, আমি এখানে চাইলে এটা ইউজ করতে পারি, অথবা এখান থেকে আমি ধরেন এটা ইউজ করতে পারি, অথবা এটাও ইউজ করতে পারি। যখন যেটা প্রয়োজন হয় সেটা হিসেবে আমরা এখান থেকে ইউজ করতে পারি। ঠিক আছে, এগুলোকে বলা হয় বুলেটস। এটাকে বলা হয় বুলেটস। আচ্ছা, আমরা বুলেটটাকে ডিএক্টিভ করেছিলাম, আমরা জাস্ট এখানে ক্লিক করবো, ডিএক্টিভ হয়ে যাবে। এবার আসেন নাম্বার, নাম্বারিং করবো আমরা। ঠিক আছে, তো আমরা এটাকে প্রথমে সিলেক্ট করে নিলাম, এখান থেকে আমরা পুরোটাকে সিলেক্ট করলাম, করার পর আমরা নাম্বারিং এর এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। এখানে বেশ কিছু নাম্বারিং আছে, এটা হচ্ছে আপনার নাম্বার, এই নাম্বারের সাথে জিরো সহ নাম্বার আছে, তারপর এখানে হচ্ছে যে আপনার ইংরেজি অ্যালফাবেট দিয়ে আছে। এখানে নাম্বারের জিরো ছাড়া নাম্বারগুলো জাস্ট ডট বসবে, এখানে নাম্বারের সাথে ব্র্যাকেট বসবে। এখানে আছে আপনার রোমান সংখ্যায় নাম্বারগুলো আছে, এখানে আছে ইংরেজি লেটার দিয়ে এবিসি সিরিয়াল, এখানে আছে এবিসি এই ছোট হাতের দিয়ে এবং ব্র্যাকেট, এখানে এবিসির সাথে ডট দেওয়া আছে। ঠিক আছে, আমাদের যেটা প্রয়োজন হয় আমরা সেটাই ইউজ করবো। আমরা আপাতত 1 2 3 আমরা এটা ইউজ করলাম। আচ্ছা, এখন এখানে একটা সমস্যা দেখা দিচ্ছে যে 1 থেকে 9 পর্যন্ত আমার লেখাগুলো নাম্বারের কাছাকাছি আছে, কিন্তু যখন আমরা 10-এ আসছি, হ্যাঁ 10 হওয়ার কারণে আমাদের এখানে খেয়াল করবেন এখানে যে জিরোটা আছে, জিরোটা আমাদের এই 9-এর থেকে একটু ডান দিকে সরে গেছে, যার জন্য আমাদের এই লেখাটা এখানে আমাদের অনেকখানি ডিস্টেন্স দেখা দিচ্ছে। ঠিক আছে, আমাদের এখানে এতটুকু ডিস্টেন্স আছে, হ্যাঁ এইটুকু ডিস্টেন্স আছে, আমাদের এই নাম্বার থেকে লেখাগুলো ডিস্টেন্স আছে। এই জন্য আমরা কি করতে পারি, আমরা যদি এখানে যদি ব্যাক স্পেস দিই তাহলে কিন্তু আমাদের নাম্বারটা কেটে যাবে। আমরা একটা ব্যাক স্পেস দিয়ে দেখি, নাম্বার কেটে গেছে। ঠিক আছে, আমরা এন্টার দিলাম, আবার কিন্তু আমাদের এই এলটা এই এল এর সাথে না হয়ে আমাদের এখানে সরে গেছে। তো এটা ঠিক করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে এই পুরোটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আপনি খেয়াল করবেন যে এইখানে আমাদের ছোট্ট একটা বাটন আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে এখানে একটা বাটন আছে। ঠিক আছে, এই বাটনটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিব। তো ক্লিক করব, ক্লিক করে ধরে মাউস ড্র্যাগ করে আমরা এটাকে একটু সিলেক্ট করে নিই,
সিলেক্ট করে আমরা এটাকে মাউস ড্র্যাগ ধরে ড্র্যাগ করবো একটু সামনে। এখন দেখেন 9 এর সাথে 0টা সোজাসুজি মিলে গেছে এবং লেখাগুলো এল সমানভাবে বসে গেছে। যদি আমি একটু এদিকে সরাই দিই, এখন দেখেন সামান্য কিন্তু সরাইলাম, ঠিক আছে। সামান্য সরানোর পর আমাদের এখানে অনেক দূর দূর চলে গেছে। আমি আবার একটু বাম দিকে সরাই নিব। এখন খেয়াল করেন লেখাগুলো সমান হয়ে গেছে। এবার আমি ছেড়ে দিব, বাস ছেড়ে দিলাম। এখন আমার এই সবগুলো লেখা আমার এখন সমানভাবে বসে গেছে। আমরা নাম্বারিং করার সময় এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে যে আমাদের বাটনটা আছে এটা তো আমরা ধরে আমরা এইভাবে ডান বাম করে দেখবো আমাদের কোন জায়গায় রাখলে আমাদের অ্যাডজাস্ট হচ্ছে। এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নিব। এখানে কিন্তু বাটন দুইটা আছে, হ্যাঁ, এখানে একটা বাটন আবার নিচে একটা বাটন, এখানে দুইটা বাটন। তো এটা হচ্ছে আমাদের নাম্বারিং এবং নাম্বারটা হচ্ছে 1 2 3 4 5 এইভাবে। তারপরে আছে এখানে একটা আছে 0 1 0 2 0 3 এইভাবে আছে। আমরা যদি এটা ক্লিক করি, এখন একটা সমস্যা হচ্ছে যে আমাদের এখানে 10 এর আগেও 0 বসে গেছে। তো আমাদের এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমাদের কাস্টমাইজ করা একটা সিরিয়াল নাম্বার। 10-এর আগে কখনো 0 হয় না। আমাদের 9-এর পরে 9-এর আগে 0 এটা ঠিক আছে, কিন্তু 10-এর আগে 0 হবে না। এটা আমরা নিব না, আমরা এটাই ইউজ করবো, আগেরটাই আমরা ব্যবহার করব, ঠিক আছে। এবং এখন যেহেতু এটা আবার সরে গেছে, আমরা এই লেখাগুলোকে এভাবে ধরে জাস্ট আমরা এই বাটনটাকে একটু একটু করে দিয়ে সামনে বাম দিকে সরাই নিব, বাস। এটা হলো আমাদের 1 2 3 দিয়ে নাম্বারিং করা। আমরা এটা যদি প্রয়োজন না হয় আমরা এখান থেকে এই যে এটাও নিতে পারি। 1 2 3 সাথে ব্র্যাকেট থাকবে, আবারও সরে গেছে, আমরা এটাকে এভাবে সিলেক্ট করে আমরা এটাকে এদিকে ডান বাম দিকে একটু সরাই দিব, তাহলে আমাদের আবার সোজা হয়ে যাবে। তো 1 2 3 সাথে ব্র্যাকেট এটা যদি পছন্দ না হয় আপনি চাইলে এবিসি দিয়ে করতে পারেন। তারপরে এই যে রোমান সংখ্যায় 1 2 আছে, এটা আসছে ক্যাপিটাল লেটারে আর এটা আসবে স্মল লেটারে, ঠিক আছে। এই যেভাবে পছন্দ হয় আমরা এইভাবে নাম্বারিং করতে পারি। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নাম্বারিং এটাই করা হয়, আমাদের এই নাম্বারিংটাই বেশিরভাগ ক্ষেত্রে করা হয়। তারপরে আছে মাল্টিপল নাম্বার, এটা আমরা পরে দেখবো, আর সামনে আরো কাজ আছে। এবার আসেন ইনডেন্ট, ডিক্রিজ ইনডেন্ট, ইনক্রিজ ইনডেন্ট। ইনডেন্ট মানে হচ্ছে লেখাগুলোকে আপনার একদিকে সরায় নিবে। আমরা একটু উপরে যাই, আমরা একটা প্যারাকে সিলেক্ট করলাম, করার পর আমরা প্রথমে ইনক্রিজ ইনডেন্ট করব। ইনডেন্টটাকে আমরা বাড়ায় নিব। সেটা কি আমাদের এখানে যদি খেয়াল করি, আমরা এখানে একটা তীর চিহ্নের মতো দেখতে পাচ্ছি, এখানে একটা তীরের মতো আছে ডান দিকে, তার মানে এটা ডান দিকে লেখাগুলো সরে যাবে। আমরা এখানে ক্লিক করি, খেয়াল করে দেখবেন যে লেখাগুলো ডান দিকে সরে যাচ্ছে, ঠিক আছে। এখন চাইলে আমরা এই জায়গায় কিছু লিখতে পারবো না, আমাদের এই জায়গার মধ্যে আমরা কিছুই লিখতে পারবো না, কারণ এটা আমার লেখাটাকে ইনডেন্ট করা আছে, মানে লেখাটাকে আমরা এদিক থেকে চাপায় দিয়েছি এবং এই জায়গাটা আমাদের ফাঁকা রাখছি। এখন চাইলেও আমরা এখানে কিছু লিখতে পারবো না। আমরা যদি ব্যাক স্পেস দিই তাও কিন্তু আমাদের লেখাগুলো কেটে যাবে, কিন্তু এখানে কিছুই আসবে না। মানে এই লেখার জন্য এই জায়গাটা বরাদ্দ, কিন্তু এখান থেকে লেখাটা সরে এসে এদিকে বসে গেছে। তো এখন আমরা এখানে কিভাবে নিব, আবার আমরা এটাকে আবার সিলেক্ট করবো, এই যে এইটুকু সিলেক্ট করার পর আমরা এবার দেবো ডিক্রিজ ইনডেন্ট। এবার যে বাম দিকে যে তীরের মতো এটাতে ক্লিক করব, আমাদের এখন এটা ইনডেন্টটা ডিক্রিজ হচ্ছে, বাস আমাদের এই বরাবর এসে গেছে, ঠিক আছে। এসে গেল আমাদের, এটা বাম দিকে আর আসবে না। কেন আসবে না? কারণ আমাদের এইখানে মার্জিন করা আছে। আপনি খেয়াল করবেন এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, এটা দাগ মানে এটা পুরোটা এইভাবে এইভাবে মার্জিন থাকবে, আর এটা পুরোটা এইভাবে মার্জিন থাকবে, ঠিক আছে। তো ইনক্রিজ ইনডেন্ট এবং ডিক্রিজ ইনডেন্ট দেখলাম। এবার আসেন শর্ট বাই। শর্ট বাইটা কি? শর্ট হচ্ছে আপনার কোনো লেখা যদি এ বি সি ডি ই এভাবে থাকে সেটাকে বলা হয় এ টু জেড। আবার যদি জেড ওয়াই এক্স ভি ডাব্লিউ যদি এইভাবে হয় তাহলে সেটাকে বলা হবে
জেড টু এ। আবার যদি সিরিয়াল 1 2 3 4 এভাবে থাকে তাহলে সেটা হচ্ছে 1 টু 100। আবার যদি 100 থেকে উল্টো দিকে হয় 100 99 98 97 এমন যদি হয় সেটাকে বলা হবে 100 টু 1। তো এটাকে বলা হয় শর্ট মানে কি এক সিরিয়ালি সাজানো। এখন আমাদের এই যে লেখাগুলো আপনি খেয়াল করবেন, এখানে আছে ভি দিয়ে, এখানে আছে টি দিয়ে, এখানে আছে টি দিয়ে, এবং এখানে আছে এস দিয়ে, এখানে আছে আর দিয়ে। আচ্ছা, এখন আমাদের এগুলো কিন্তু ইংরেজি হাতের মানে আপনার ইংরেজি লেখার সিরিয়াল অনুযায়ী আমাদের এগুলো শর্ট বাই হবে। আমরা এটাকে প্রথমে এভাবে সিলেক্ট করব, একটু জুমটা কমায় নিই। আমরা এখান থেকে পুরোটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আসবো শর্ট বাই, শর্টে আসবো, এসে শর্টে ক্লিক করার পর এই যে শর্ট টেক্সট একটা লেখা আছে শর্ট বাই প্যারাগ্রাফ। আমাদের এগুলো যেহেতু একটা প্যারাগ্রাফ, আমরা প্যারাগ্রাফ থাকবে, এখানে টেক্সট থাকবে, এখানে নাম্বার এন্ড ডেট, আমাদের কোনো নাম্বার নাই তো আমরা শুধুমাত্র টেক্সট দিব, এবং এখানে আছে অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং থাকা অবস্থা আমরা এখন ওকে করব। ওকে করার পর আপনি এখন খেয়াল করবেন যে প্রথমে আসছে আর, তারপর আসছে এস। এটা কিন্তু এখানে এখানে কিন্তু এভাবে ফাঁকা ছিল, ঠিক আছে। তারপরে এটাও কিন্তু এখানে ফাঁকা ছিল, এটাও ফাঁকা ছিল, ঠিক আছে, এটাও ফাঁকা ছিল। তো এখন খেয়াল করেন যে আমাদের, আমি এটা একটু রেড কালার দিই তাহলে সহজে চোখে পড়বে। আমি এটাকে রেড করলাম, এটাকে একটু রেড করে দিব, তারপরে এটাকেও রেড করে দিব, এটাও রেড, এবং এটাও রেড করে দিলাম, ঠিক আছে। বোঝার সুবিধার জন্য আমরা এগুলোকে রেড করলাম। এখন খেয়াল করেন ইংরেজি যে লেটারগুলো আছে, এখানে আর, আর এর পরে এস, এস এর পরে টি, টি এর পরে এখানে আবার টি আছে যেহেতু অন্য কোনো লেখা নাই, তারপরে আছে ভি, ভি এর পরে আর কোনো লেখা নেই। তা আমাদের লেখাগুলো এভাবে সিরিয়াল বসছে, ঠিক আছে। তো এখন আমি এটাকে আবার সিলেক্ট করলাম, লেখাগুলোকে সিলেক্ট করে এবার আমি আবার যাবো শর্টে, শর্টে যাওয়ার পর এবার আমি এটাকে ডিসেন্ডিং করব। ডিসেন্ডিং মানে কি, বিটা উপরে যাবে, তারপর এখানে যে আর আছে আরটা নিচের দিকে আসবে, মানে উল্টো দিকে যাবে। এখন আমি ডিসেন্ডিং সিলেক্ট করলাম, করে এবার আমি এটাকে ওকে দিব। এখন খেয়াল করেন ভি প্রথমে আসছে, তারপরে টি, তারপরে টি, তারপরে এস, তারপরে আর, মানে কি উল্টো দিকে আসছে। তাহলে শর্ট আমরা অ্যাসেন্ডিং করলে মানে এ টু জেড হবে, আর ডিসেন্ডিং করলে জেড টু এ এমন হবে, ঠিক আছে। আর নাম্বারিং যদি করি, আমরা এখানে আসি, এখান থেকে আমরা সিরিয়াল এগুলোকে সিলেক্ট করব। আমাদের এখন আছে 1 থেকে সিরিয়াল সাজানো আছে, 1 থেকে 18 পর্যন্ত আছে, ঠিক আছে। আমরা এখন এটাকে শর্টে যাব, শর্টে গিয়ে আমরা এবার দিব, এগুলো আমাদের প্যারাগ্রাফই থাকবে, এখানে টাইপ দিব নাম্বার। নাম্বার দিব কেন, কারণ আমাদের এখানে নাম্বার দিয়ে সিরিয়াল করা আছে, আমরা এখানে দিব নাম্বার। নাম্বার দিয়ে আমরা এখানে ডিসেন্ডিং থাকা অবস্থায় আমরা ক্লিক করব। আচ্ছা, কিছুই হয়নি, আমরা আবার শর্টে যাই, অ্যাসেন্ডিং করে দিই। আচ্ছা, এখানে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই নাম্বারগুলো আমাদের এই নাম্বারিং থেকে দেওয়ার কারণে আমাদের এগুলো হচ্ছে না। তো আমরা নাম্বারিংটাকে প্রথমে ডিএক্টিভ করে দিই, ঠিক আছে। আমরা এগুলোকে সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা নাম্বারিংগুলোকে কি করবো, ডিএক্টিভ করে দিব। ডিএক্টিভ করে এবার আমি এগুলোর সামনে নাম্বার দিব নিজের মতো করে, 1, তারপরে দিলাম 2, এখানে দিব 3, এখানে দিব 4, এখানে 5, এখানে 6, এভাবে আমরা সাজায় নিব, ঠিক আছে, নিজের মতো করে। আমরা নিজেরা হাতে লিখে নিলাম 1 থেকে 18 পর্যন্ত। এখন এটা কিন্তু আর অটোমেটিক নাম্বার দেওয়া হয়নি। এখন আমরা এখানে যে কাজটা করব, আমরা
এগুলোকে সিলেক্ট করলাম, করে এবার আমি শর্টে যাব, শর্টে গিয়ে এখানে প্যারাগ্রাফ থাকবে, আমরা এখানে টেক্সটের জায়গায় আমরা দিব নাম্বার, নাম্বার দিয়ে এখন অ্যাসেন্ডিং আছে, অ্যাসেন্ডিং আবার দিয়ে দেখি, হ্যাঁ অ্যাসেন্ডিং অবস্থায় আছে। এবার আমরা আবার দিব ডিসেন্ডিং, এখানে আসবো টাইপ, এখানে আমরা নাম্বার দিব, নাম্বার দিয়ে আমরা এখানে ডিসেন্ডিং দিব, ডিসেন্ডিং দেওয়ার পর আমরা ওকে করি। এখন খেয়াল করেন এটা ডিসেন্ডিং মানে উল্টো দিকে হয়ে গেছে, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, এভাবে উল্টো দিকে শেষে আসছে 1। ঠিক আছে, তো এই সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে আবার শর্টে যাব, শর্টে গিয়ে আমি এটাকে এখানে টেক্সটের জায়গায় নাম্বার দিব, নাম্বার দিয়ে আমি এবার দিব অ্যাসেন্ডিং মানে কি ভাও দিকে আসবে। ঠিক আছে, আমি অ্যাসেন্ডিং দিলাম, দেওয়ার পর ওকে করলাম। এখন দেখেন 1 2 3 এভাবে আমার সিরিয়াল মানে সঠিক দিকে এসে গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শর্ট বাই, আমরা কিভাবে সাজাবো সেটা এখান থেকে করতে পারি আমরা। ঠিক আছে, আচ্ছা তারপরে আসেন, এখানে একটা অপশন আছে, আমরা আগে এখানে একটু এগুলো একটু এন্টার দিয়ে নিই, এগুলো এন্টার দিয়ে ফাঁকা করে নিই, জিনিসটা বুঝতে সহজ হবে। আচ্ছা আমি এগুলোকে এন্টার দিলাম। এবার আমরা এই যে দেখেন এখানে একটা চিহ্ন আছে শো হাইট, একটা বাটন আছে। ঠিক আছে, আমি যদি এটাকে যদি এই ক্লিক করে দিই, দেখেন এগুলো হচ্ছে আমাদের এক একটা স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার কি, এখানে দেখেন কটা, একটা দুইটা তিনটা চারটা, চারটা এখানে এন্টার দেওয়া আছে। ঠিক আছে, এখানে এই একটা দুইটা তিনটা চারটা এন্টার দেওয়া আছে, এবং এখানে দেখেন ছোট ছোট একটা ডট আছে, কিন্তু ছোট ছোট ডট আছে, এই যে এখানে একটা ডট আছে, তারপরে এখানে একটা ডট আছে, এখানে একটা ডট আছে, এগুলো হচ্ছে স্পেস, এখানে একটা করে স্পেস দেওয়া আছে, এগুলো ডট আছে, আবার এখানে একটা এন্টার দেওয়া আছে, এখানে একটা এন্টার চিহ্ন আছে, এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। ঠিক আছে, এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। তো আপনি কাজ করার সময় কখনো যদি এমন লেখার মধ্যে যদি এমন কোনো চিহ্ন এসে যায়, তাহলে বুঝতে হবে যে এখানে স্পেশাল ক্যারেক্টার বাটনে ক্লিক করা আছে। আমাদের স্পেশাল বাটনটা কোথায়, এটা, এটা হচ্ছে আমাদের স্পেশাল ক্যারেক্টার বাটন। ঠিক আছে, আমরা এটাতে একটা ক্লিক করে দিব, আবার সবগুলো আবার উঠে গেছে। ঠিক আছে, এখানে লেখাটা কি লিখছে, শো প্যারাগ্রাফ মার্ক অ্যান্ড আদার হিডেন ফরম্যাটিং সিম্বল। হ্যাঁ, ফরম্যাটিং সিম্বল, দিস ইজ স্পেশালি ইউজ ফর অ্যাডভান্স লেআউট টাস্ক। আমরা এগুলো বিশেষ করে অ্যাডভান্স কিছু কাজের জন্য এগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, সাধারণত এগুলো আমাদের প্রয়োজন হয় না। ঠিক আছে, যদি আপনার এটা সম্পর্কে আরো কিছু জানতে হয়, আপনি ইন্টারনেট কানেকশন করবেন, করে টেল মি মোর এখানে ক্লিক করলেই হবে, আরো এটা সম্পর্কে তথ্য আসবে। তো আমাদের মোটামুটি প্যারাগ্রাফ অপশন আমাদের পুরোটাই শেষ হয়ে গেল, আমরা এতটুকু আমরা প্যারাগ্রাফটা আমরা শেষ করলাম। এবার আসেন আমাদের এই যে স্টাইল, স্টাইল আমাদের এখান থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের স্টাইল, কিসের স্টাইল, এগুলো হচ্ছে আমাদের হেডিং স্টাইল। আমরা আমাদের লেখাকে হেডিং দিব, ধরুন আমার এটা আমি এ পর্যন্ত রেখে আমি এটাকে ধরুন একটা হেডিং দিব, আমাদের অনেক কিছু কিছু লেখানোর সময় আমাদের একটা হেডিং থাকে, হেডিং এর নিচে আমরা বিস্তারিত লিখে থাকি। তো আমি এটাকে ধরুন হেডিং দিব, এতটুকু আমি হেডিং দিব। ঠিক আছে, এটা হবে আমার হেডিং, এবং এগুলো হবে বিস্তারিত। আবার এখানে এটা হবে হেডিং, এগুলো হবে বিস্তারিত। তো এইভাবে করে আমরা হেডিং দিব। তো আমরা প্রথমে একটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা স্টাইল থেকে এই যে হেডিং 1 নামে যে অপশনটা আছে আমরা এটাতে যাব। ঠিক আছে, এটা আমরা হেডিং 1-এ আসবো, সিলেক্ট থাকা অবস্থায় আমরা হেডিং 1-এটা ক্লিক করলাম। এখন খেয়াল করবেন যে আমার এখানে এটা কিন্তু একটা, এখানে একটা বাটন আসছে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এই জায়গার মধ্যে একটা বাটন আসছে, এই বাটনটা আমি যদি ক্লিক করে দিই লেখাটা কিন্তু ডুবে গেছে। আবার যদি বাটনে ক্লিক করি লেখাটা আবার বের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের এটা একটা হেডিং হয়েছে, এবং লেখাটা আমার কিন্তু ব্লু কালার হয়ে গেছে। এটা যদি আমি আগে রেড করছি সেজন্য রেড হয়ে গেছে, সমস্যা নেই, রেড থাকুক। তো এটা আমার একটা হেডিং হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা এখন একটু বোল্ড করে নিব, তারপরে আমরা এটাকে একটু ফন্ট একটু বড় করতে পারি, এবং আমরা এখান থেকে ফন্টটা দিব হচ্ছে এরিয়াল দিব। ঠিক আছে, এখন আমি এইটা যেভাবে আমরা হেডিং করলাম, আমি এখন এগুলোকে করবো, সেজন্য আমার আমি এটাকে সিলেক্ট করে
এখানে হেডিং ক্লিক করব, এখানে বোল্ড করব, এখানে সাইজ বাড়াবো, এখানে রিয়েল করব। এত কিছু না করে আমরা যেটা করব সেটা সহজে, সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করার পর আমি জাস্ট এই ফরম্যাট পেন্টারে গিয়ে আমি ডাবল ক্লিক করে দেবো। ডাবল ক্লিক করার পর আমার কি হবে, এখানে একটা ব্রাশ এসে গেছে। এবার খেয়াল করেন আমার মাউস পয়েন্টার একটা ব্রাশ আসছে। এবার আমি জাস্ট এই হেডিং গুলোকে ব্রাশ করে এইভাবে ব্রাশ করে দিব। ঠিক আছে, এইভাবে আমরা ব্রাশ করে দিব। এখন আমার এখানে এই হেডিং গুলো রেড কালার হওয়ার কারণ হচ্ছে, আচ্ছা আমি আগে ব্রাশটাকে ডিএক্টিভ করি, এখানে ফরম্যাট পেন্টারে ক্লিক করলাম, ডিএক্টিভ হয়ে গেল। আমাদের এই প্রথম অক্ষরটা আমাদের ব্লু কালার, রেড কালার থাকার কারণে আমাদের এটা এটা সবগুলা কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। ঠিক আছে, আমি এটাকে ব্লু কালার করে নিই। এখান থেকে আমরা এটাকে ব্লু করব। এবার আমি আবার ফরম্যাট পেন্টারে ক্লিক করব, করে আমি এটাকে আবার ব্রাশ করে দিব। এই আমার প্রথমবার ঠিক করে নিলে পরে আর এরকম আর ডাবল কষ্ট করতে হবে না, আমার প্রথমে ঠিক করে নিব। ঠিক আছে, এবার আমি ব্রাশটা ক্যান্সেল করার জন্য আমি এখানে একটা ক্লিক করে দিব। আচ্ছা, এখন খেয়াল করেন এখানে আমাদের প্রত্যেকটা হেডিং এর পাশে একটা বাটন আসছে, এটা ক্লিক করলাম, লেখাটা ডুবে গেল, আবার ক্লিক করলাম, লেখাটা ভেসে গেল। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা আমার এখন হেডিং এর মধ্যে সাথে আমার লেখাগুলো অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমি এই বাটনে ক্লিক করব, লেখাগুলো ডুবে যাবে, আবার ক্লিক করব, আবার লেখাগুলো ভেসে আসবে। ঠিক আছে, তো আমরা এখন এগুলোকে হেডিং করে নিলাম। তো এইভাবে আমরা এখান থেকে আরো বিভিন্ন স্টোর আছে, আমরা আমাদের কাজের প্রয়োজন আমরা এগুলো ব্যবহার করতে পারি। তারপরে আসেন, এবার আমরা দেখবো যে এই অপশনটা, এডিটিং অপশন থেকে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। প্রথম আমরা ফাইন্ডে আসি। ফাইন্ড মানে কি, কোনো কিছু খুঁজে বের করা। এবার দেখ খেয়াল করেন এখানে একটা নেভিগেশন পেন আসছে, ফাইন্ডে ক্লিক করার সাথে সাথে কি আসছে, একটা নেভিগেশন পেন। এখানে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় শব্দটা লিখে আমরা এই সার্চ বাটনে ক্লিক করব বা এন্টার করব। ঠিক আছে, এখন আমি মনে করেন যে একটা শব্দ আমি লিখবো হচ্ছে, ধরুন এখানে অনলাইন, এই লেখাটাকে আমি সার্চ করবো। আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবার দেখুন আমাকে এখানে দেখাচ্ছে টু রেজাল্ট। এখানে আমাকে দেখাচ্ছে টু রেজাল্ট, মানে সে দুইটা পাইছে। ঠিক আছে, দুইটা পাইছে, এবং এই যে এখানে দেখাচ্ছে আমার কোথায় কোথায় পাইছে, এবং এখানে হাইলাইট করা আছে যে এটা একটা এবং এটা একটা। ঠিক আছে, এখানে আমাকে হাইলাইট করে দেখা দিচ্ছে এটা একটা এবং এটা একটা। আর কোথাও পাইছি কিনা আমি একটু স্ক্রল করে নিচে দিকে দেখি, আর কোথাও পাই নাই। পাইলে এরকম এখানে হলুদ কালারের মার্ক করে দিবে। আচ্ছা, আমরা এটাকে এখানে ক্লোজ করে দিই। ক্লোজ করে আমরা এবার অন্য কোনো শব্দ খুঁজবো, যেমন এই যে ডিজাইন, এই শব্দটা আমরা খুঁজবো। এটাতে আমরা ক্লিক করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখনো কিন্তু রেজাল্ট দুটোই পাইছে। ঠিক আছে, এখানে একটা পাইছে এবং এই যে এখানে একটা পাইছে, এই শব্দ পাইছে দুইবার। আচ্ছা, আমরা এটাকে ক্লোজ করে দিই। এবার আমরা খুঁজবো হচ্ছে, ধরেন কি ডকুমেন্ট, আমরা ডকুমেন্ট লেখাটা খুঁজবো। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন পাইছি দেখেন 5টা রেজাল্ট পাইছি, লেখা আছে 5 রেজাল্ট। কোথায় কোথায় পাইছি দেখেন, এই যে এখানে একটা, দুইটা, তিনটা, চার, এই পাঁচটা, 5টা জায়গায় সে এই ডকুমেন্ট লেখাটা পাইছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এটা ক্লোজ করলাম। তাহলে এই হচ্ছে আমাদের ফাইন্ডের কাজ, কোনো লেখাকে বা কোনো শব্দকে খুঁজে বের করা। হ্যাঁ, কতবার আছে সেটা দেখা, এটা হচ্ছে ফাইন্ড। এরপর আসলে রিপ্লেস একটা অপশন আছে। রিপ্লেস মানে কি, একটার সাথে একটা রিপ্লেস করে দেওয়া। আমি যদি রিপ্লেসে ক্লিক করি, আচ্ছা তার আগে আমি এটাকে ক্লোজ করে দিই, এটা আমার আর প্রয়োজন নাই। এবার আমি রিপ্লেসে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে একটা রিপ্লেস ডায়লগ বক্স আছে, ফাইন্ড এন্ড রিপ্লেস ডায়লগ বক্স আসছে। এখন এখানে যেটা আছে ফাইন্ড উইথ, আমরা একটু আগে ডকুমেন্ট লেখাটা কাজ করছি, সেজন্য এখানে অটোমেটিক ডকুমেন্টটা আসছে। ফাইন্ড উইথ আমি কি দিয়ে খুঁজবো, আচ্ছা আমি ডকুমেন্ট দিয়ে খুঁজি। আর মনে করেন যে রিপ্লেস উইথ আমরা কি দিব, ধরুন ডকুমেন্টের পর আমরা একটা এস যুক্ত করবো। সব যত জায়গায় ডকুমেন্ট লেখা আছে
তত জায়গায় ডকুমেন্টের সাথে আমরা একটা এস যুক্ত করব। আমি এখানে ডকুমেন্টটা লিখে একটা এস দিলাম, এটা দিব। হ্যাঁ, এটা দিয়ে আমি কি করব, রিপ্লেস অল দিব। দেখেন অল ডান, উই মেড 5 রিপ্লেসমেন্ট, মানে 5টা রিপ্লেসমেন্ট হয়ে গেছে। ওকে দিয়ে দিয়ে এখানে ক্লোজ করে দিব। এখন আমরা যদি খেয়াল করি ডকুমেন্টস, এই যে এখানে এটা ঠিক হয়ে গেছে, তারপরে এই যে এখানে ডকুমেন্টস এস বসে গেছে, তারপরে আর কোথায় আছে, যে এখানে ডকুমেন্টের সাথে এস বসে গেছে। হ্যাঁ, এইভাবে করে এই যে এখানে ডকুমেন্টের সাথে এস বসে গেছে। ঠিক আছে, তারপরে আর কোথায় আছে, এই যে এখানে। আপনার যদি আপনার অনেক বড় একটা কোনো ডকুমেন্ট হয়, সেখানে দেখা গেছে যে আপনি একটা শব্দ আপনার কপি পেস্ট করার কারণে শব্দটা বানান ভুল আছে। এখন ভুলটা আপনার ডকুমেন্ট লেখার পরে যদি ধরা পড়ে, তখন আপনার প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে লেখাকে সিলেক্ট করে করে সব মানে পুনরায় টাইপিং করে কারেকশন করা সম্ভব না, অনেকগুলো লেখার সংখ্যা করতে। তাহলে ওই সময় আপনার এটা করতে হবে, ধরেন আমার এখানে এই ডকুমেন্টের সাথে এস আমি দিব না, তখন আমি কি করব, এটাকে আমি প্রথমে কপি করব, এস সহ কপি করব। কপি করে আমি রিপ্লেসে আসবো, রিপ্লেসে আসার পর এখানে পেস্ট করে দিব। হ্যাঁ, পেস্ট করব, এবং এখানে আমি এস কেটে শুধুমাত্র ডকুমেন্ট, এস এর জায়গায় শুধু ডকুমেন্ট থাকবে। এই অবস্থা আমি যদি রিপ্লেস অল করে দিই, আমরা এখানে যে রিপ্লেস অল লেখাটা আছে, এখানে একটা ক্লিক করে দিব। ঠিক আছে, রিপ্লেস অলে ক্লিক করলে যেটা হবে, আমাদের এই ডকুমেন্টস লেখাটা রিপ্লেস হয়ে সব জায়গায় শুধু ডকুমেন্ট বসে যাবে। আমি রিপ্লেস অল ক্লিক করলাম এবং ওকে, তারপরে ক্লোজ। এখন খেয়াল করবেন, যেখানে যেখানে ডকুমেন্টস লেখা ছিল সেখানে এসটা কেটে শুধু ডকুমেন্ট হয়ে গেছে। এই যে এখানে একটা, তারপরে আর কোথায় আছে, এইভাবে সব জায়গায়, এই যে এখানে একটা, হ্যাঁ, সব জায়গায় ডকুমেন্টস এস কেটে শুধু ডকুমেন্ট বসে গেছে। এইভাবে করে আমরা যে কোনো ওয়ার্ডকে আমরা রিপ্লেস করতে পারি। ঠিক আছে, তারপরে আসেন সিলেক্ট। সিলেক্টের কাজ কি, কোনো কিছুকে সিলেক্ট করা। আমরা সিলেক্টে এখানে ক্লিক করলাম, করার পর এখানে খেয়াল করবেন সিলেক্ট অল, এটা যদি ক্লিক করি আমাদের পুরো ডকুমেন্টটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, যতগুলো লেখা আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে, ডকুমেন্ট অল। আর এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এ, সি টি আর এল, কন্ট্রোল প্লাস এ। এটা আমাদের এখানে গেলেও কিন্তু দেখাচ্ছে, আপনি খেয়াল করবেন। এই যে এখানে যে মাউস পয়েন্টার রাখবো, এই যে এখানে লেখা আসছে কন্ট্রোল এ। ঠিক আছে, সিলেক্ট অল। আচ্ছা, এবার আসেন সিলেক্ট অলের পরে কি আছে, সিলেক্ট অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট মানে কি, অবজেক্ট হচ্ছে আপনার কিবোর্ডে লেখা বা টাইপ করা ব্যতীত অন্য যে কোনো কিছু আমরা এখানে নিব ডকুমেন্টের মধ্যে। যেমন সেটা হতে পারে আপনার কোনো একটা শেপ, হতে পারে কোনো একটা পিকচার, হতে পারে ওয়ার্ড আর্ট, হতে পারে টেক্সট বক্স, এই ধরনের। ঠিক আছে, সেগুলোই হচ্ছে অবজেক্ট। আমি আপনাকে একটা অবজেক্ট নিয়ে দেখাই। এখানে ইনসার্ট আসার পর আমরা এখানে একটা শেপ নিব। আমি একটা শেপ আঁকলাম, তারপরে মনে করেন যে আমি এখানে একটা গোল একটা শেপ নিলাম। ঠিক আছে, আমার এটা একটা অবজেক্ট। তারপরে মনে করেন আমি একটা টেক্সট বক্স নিব। একটা টেক্সট বক্স নিলাম, আমার এটা একটা অবজেক্ট, যদি এখানে কিছু লেখা আছে এটা হবে আমার একটা অবজেক্ট। ঠিক আছে, আমি লেখাগুলো সব বের করে দিচ্ছি। এখন এই অবজেক্ট গুলোকে সিলেক্ট করার জন্য অনেক সময় হয় যে লেখার, এই সব লেখার সাথে এগুলোকে বলা হয় প্লেন টেক্সট। প্লেন মানে সমতল টেক্সট। ঠিক আছে, এখানে এগুলো কোনো অবজেক্ট নাই, কিন্তু এটা হচ্ছে একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। আমরা যদি একটা পিকচার নেই, ধরুন আমি একটা পিকচার নিব, আমি পিকচারে গেলাম, আমি একটা পিকচার এখানে ইনসার্ট করলাম, তাহলে আমাদের এটা হবে একটা অবজেক্ট, আমার এটাও হবে একটা অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা, এখন এই অবজেক্টকে সিলেক্ট করার জন্য আমরা সিলেক্টে আসব, সিলেক্ট অবজেক্টে ক্লিক করব। এখন দেখেন আমার মাউস পয়েন্টারটা আগে ছিল কার্সরের মতো, এখন হয়ে গেছে তীর চিহ্নের মতো। এখন আমি এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট হবে।
এখানে ক্লিক করব, এটা সিলেক্ট হবে, এখানে ক্লিক করব, এটা সিলেক্ট হবে, এখানে ক্লিক করব, এটা সিলেক্ট হবে। এখন কথা হচ্ছে আমি একটা সিলেক্ট করতেছি, এটা সিলেক্ট করার পর দেখেন এখানে কিছু ডট আসছে, আপনি খেয়াল করে দেখবেন যে এখানে কিছু ডট আসছে, ঠিক আছে। এই যে এখানে একটা ডট চিহ্ন, এখানে একটা ডট চিহ্ন, তারপরে এই যে এখানে ডট চিহ্ন, এখানে কিছু ডট চিহ্ন আসছে। এই চিহ্নগুলো আসলেই বুঝতে হবে যে এটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আপনি খেয়াল করে দিবেন যে এখানে একটা চিহ্ন আসছে, এটা এটা হচ্ছে কিসের মতো, একটা গোল একটা তীরের মতো। এটার মানে হচ্ছে আপনি যদি এটাকে এখানে মাউস পয়েন্টার নিলে এখানে একটা তীরের মতো আছে, আমি এটাকে ধরে এভাবে ঘোরানো যাবে, ঠিক আছে। যেভাবে ধরে এটাকে মাউস ড্র্যাগ করলে এটা ঘুরবে, ঠিক আছে। এই যে আমি যেদিকে ইচ্ছে সেদিকে এটাকে আপনি ঘুরাইতে পারবেন। ঠিকভাবে এইটাকেও এখানে ধরে এভাবে ঘোরানো যাবে, ঠিক আছে, যেদিকে মন চায় সেদিকে ঘোরানো যাবে। আবার একইভাবে এটাকেও আপনি সিলেক্ট করার পর এই যে এখানে ধরে এভাবে আপনার মতো করে আপনি ঘুরাইতে পারবেন, ঠিক আছে। এভাবে ঘোরানো যাবে, হ্যাঁ। তো সিলেক্ট করলাম। এখন এটা সিলেক্ট করতে গেলে এটা ছেড়ে দিচ্ছে, আবার এটা সিলেক্ট করতে গেলে এটাকে ছেড়ে দিচ্ছি। এখন আমি চাচ্ছি যে সবগুলোকে সিলেক্ট করবো, কিভাবে করবো সেটা দেখেন। প্রথমে এটা সিলেক্ট করলাম, এবার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রেখে আমরা, এখন কিন্তু এইসব লেখা কিন্তু কিছু করা যাবে না, লেখাগুলো কিন্তু সিলেক্ট হবে না, ঠিক আছে। এই কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবো, সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরার পর আমরা এটাকে ক্লিক করব। এখন খেয়াল করবেন যে এটাও সিলেক্ট হয়ে গেছে, এটাও হয়ে গেছে। আবার যদি আমি এটাকে ক্লিক করি, কন্ট্রোল চেপে এটা ক্লিক করলাম, এবার এটাও সিলেক্ট হয়ে গেছে। আবার কন্ট্রোল চেপে আমি এটাকে সিলেক্ট করলাম, এখন খেয়াল করেন যে এটাও সিলেক্ট হয়ে গেছে। এখন নাড়াচাড়া করলে সবগুলো নাড়াচাড়া করবে, যেহেতু সবগুলো সিলেক্ট করা আছে, ঠিক আছে। একটাকে ধরে নাড়াচাড়া করলে সবগুলাই নড়তেছে, ঠিক আছে। কেন নড়তেছে? কারণ এগুলো সবগুলোই সিলেক্ট করা আছে। আবার আমি যদি বাহিরেরটা ক্লিক করি, আচ্ছা আমি এখান দিয়ে গিয়ে এই সিলেক্ট অবজেক্টটা ক্লিক করলাম, আমার এখন খেয়াল করেন মাউস পয়েন্টারটা কার্সরের মতো এসে গেছে এবং আমার এগুলোকে ছেড়ে দিছে, ঠিক আছে। সিলেক্ট সিলেক্ট অবজেক্টে না গেলেও আমরা সিলেক্ট করতে পারতেছি, এভাবে যদি আমরা সিলেক্ট করি সিলেক্ট করতে পারতেছি, ঠিক আছে। কিন্তু এটা সিলেক্ট অবজেক্ট আমরা কখন ব্যবহার করবো সেটাও আমরা পরে সামনে মানে আরো কিছু অ্যাডভান্স ক্লাস আছে, সেগুলো আমরা দেখবো যে এটা আমরা কেন ইউজ করব। তাহলে আমাদের মোটামুটি আমাদের হোম ট্যাবের আমরা এই সবগুলো দেখে ফেলছি। আমরা এখান থেকে ক্লিপবোর্ড দেখলাম, তারপরে কি ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, সেটা মূলত হেডিং এর কাজ, তারপরে এডিটিং থেকে আমরা এগুলো দেখলাম, ঠিক আছে। আমরা টোটাল এই বিষয়গুলো আমরা দেখে ফেলছি। তো আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে এই ইনসার্ট ট্যাব দেখব, ঠিক আছে।